Hola Madrid estás? কালকে রাতে কি একটা অসাধারণ জয় ছিল রিয়াল মাদ্রিদের জন্য। যদি তোমরা ভালো মতো দেখে থাকো যে এই বছর সবচেয়ে কনভিন্সিং জয় ছিল কালকে। একদম সব দিক থেকে রিয়াল ছিল টপ নচ। যেমন ছিল শট অন অ্যাটাক, শট অন টার্গেট বলো, পাসিং বলো, এক্সিতে বলো, সবখানে রিয়াল ছিল টপ নচ। আর এই বছর অন্যতম সেরা গেম খেলেছিল রিয়াল মাদ্রিদ। আর খেলা দেখে বোঝা যাচ্ছিল যে তারা এল ক্লাসিকো যে মোমেন্টামটা বিল্ড করেছিল সেটা ভালোভাবে ধরে রেখেছে। কালকে অনেক ম্যাচে অনেকগুলো জিনিস ঘটে গেছে, তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত বলতে গেলে কালকে যেন একদম পিওর অরা ফার্মিং করেছে আমাদের দল। ভ্যালেন্সিয়া যদি আমাদের মেল করে বলতো যে আমরা আসতেছি না, আমাদের যে আপনারা জিতে নেন, সেটা হয়তো আরো সহজ ছিল কালকে। কারণ কালকে ভ্যালেন্সিয়া কোনো কিছুই ক্রিয়েট করতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। 90 মিনিটে একটা চান্স ক্রিয়েট করেছিল, যাও বা পোস্ট লেগে বাইরে গেছে, তা বাদে ভ্যালেন্সিয়া বলার মতো কোনো চান্স ছিল না কালকের ম্যাচে। আমাদের ডিফেন্স ছিল একদম রক সলিড। যখন লাস্ট টাইম তারা বার্নাব্যুতে খেলতে এসেছিল ভ্যালেন্সিয়া, তখন আমাদের টিম খুব বাজেভাবে হেরে গেছিল। লাস্ট একদম কয়েক মিনিটে গোল হজম করেছিলাম। ভ্যালেন্সিয়া আমাদের সাথে যখন জিতেছিল তখন তখন তারা তারা 9 ম্যাচ জয় শূন্য ছিল। কিন্তু তখন তারা বার্নাব্যুতে এসে রিয়াল মাদ্রিদের সাথে জয় যেটা ছিনিয়ে নেয়। তো এই বছর একটা ভয় ছিল, কারণ আমি প্রিমিয়ার ভিডিওতে বলেছিলাম যে ভ্যালেন্সিয়া অন্য টিমের সাথে যেমন তেমন খেলুক, কিন্তু রিয়ালের সাথে তারা সবসময় ভালো খেলার চেষ্টা করে এবং ভালো খেলে। তো সেটারই প্রতিফলন কালকে আর হয়নি। কালটা কিন্তু উল্টে তাদের ডমিনেট করে খেলেছে, কোনো চান্সই দেওয়া নেই কালকে ভ্যালেন্সিয়াকে। আর তারপর বলতে গেলে আসে এই টিমের কনফিডেন্স। বর্তমানে এই টিমটা যেভাবে কনফিডেন্সে খেলছে আর যে কনফিডেন্স আছে তারা, দেখে মনে হয় যে যে কোনো টিম তাদের সামনে কিছুই না, আর তারা সেভাবে খেলছে। আর ভ্যালেন্সিয়াকে তারা কোনো পাত্তাই দেয়নি। বিশেষ করে অ্যাথলেটিকো আমাদের সাথে হারার পরে যেন টিমটা একদম সম্পূর্ণ অন্য রূপে রূপান্তরিত হয়েছে। আর জাভি আলোনসো তার কাজ তো অবশ্যই ভালোভাবে করছে, সেটা রেজাল্ট দেখে টের পাওয়া যায়। সাথে গতকালকের ম্যাচে আমাদের স্টার্টিং লাইন আপে যে পিলারগুলো ছিল, তাদের পারফরমেন্স ছিল একদম দুর্দান্ত। সবাই সবার জায়গা থেকে খুব ভালো খেলছে। আপনি সেটাকে এমবাপে বলেন, ভিনিসিয়াস বলেন, আর্দা গুলার বলেন, লালব্রো ক্যারাস বলেন, ডিন হুজেন মিলিতার কথা বলেন, ভালভার্দেকে বলেন, সবখানে। আপনি কালকে ভালভার্দের কথা প্রথমে বলতে চাই যে ভালভার্দেকে দেখে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে এই লোকটা ন্যাচারাল পজিশন রাইট ব্যাক না। সে এত স্বাচ্ছন্দ্য বোধ করে খেলছিল রাইট ব্যাক পজিশনে, সেটা আসলে একটা ভালো দিক আমাদের জন্য। তবে এর একটা খারাপ দিকও আছে, যে ভালভার্দে যদি এত ভালো রাইট ব্যাকে খেলতে থাকে তাহলে ট্রেন খেলবে কোথায়? মিডফিল্ডে? তাহলে কি তাদের সোয়ামিনের একটা জুটি দেখতে পারবো ভবিষ্যতে? কারণ যেহেতু সে আর লিভারপুলে মিডফিল্ডের পজিশনে খেলেছে অনেকবার, এবং ইংল্যান্ড টিমেও সে মিডফিল্ড পজিশনে খেলে। তো আশা করা যায় জাভি আলোনসোর আন্ডারে আমরা তাকে মিডফিল্ডার হিসেবে দেখতে পারি মাদ্রিদে। তবে তার মেন পজিশন রাইট ব্যাক, আমি প্রিফার করবো তাকে রাইট ব্যাকে খেলানোর জন্যই। এরপরে আসে আমাদের ডিফেন্স পেয়ারিং। গ্রিন হুজেন আর মিলিতাও ছিল দুর্দান্ত। মিলিতাও জাস্ট গিভিং এ টপ পারফরমেন্স আফটার টপ পারফরমেন্স। হি ইজ জাস্ট ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। গ্রিন হুজেনের কথা বলার আর আলাদা করে কিছুই নেই। এই ছেলেটা যে পাসিং অ্যাবিলিটি, আপনি পাসিং অ্যাবিলিটি দেখে মুগ্ধ হতে বাধ্য। মনে করবেন যে ডিফেন্সে টনি ক্রুস খেলতেছে, সেরকম একটা অবস্থা। ওর যে লং বল দেওয়ার অ্যাবিলিটি, সেটা আসলে ঈর্ষণীয় একটা অ্যাবিলিটি। অনেক মিডফিল্ডকেও দেখবেন যে এত ভালো লং বল দেওয়ার অ্যাবিলিটি রাখে না, কিন্তু ডিন হুজেল ইজ জাস্ট ওয়ান অফ এ কাইন্ড। ওর যেভাবে লং বল দেওয়ার অ্যাবিলিটি, ওর যে ট্যাকেল গুলো করে, যে পারফেক্ট টাইমে যে ট্যাকেল গুলো, এটা রেডার করার ক্ষমতা, সবকিছু দুর্দান্ত। তখন আমাদের কর্নারে যে ক্রস গুলো আসে যেভাবে আর যেভাবে ও ডিফেন্সে জায়গাটা খুঁজে নেয়, সেটাও একটা দারুণ দেখার বিষয় আছে। তো ডিন হুজেল ছিল কত দুর্দান্ত। তারপরে সোয়ামেনি যদি হাফ টাইমে রিপ্লেস করেছিল, তা হাফ টাইমে সেটা দিয়ে হলুদ কার্ড খেয়ে বসছিল। কিন্তু রিপ্লেস করার কারণও আছে সামনে আমাদের অ্যানফিল্ডে লিভারপুলের সাথে ম্যাচ। সেই ম্যাচটাকে অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পিকচার। কারণ গত সিজনে এরকম একটা পিকচার ছিল যে লিভারপুল প্রথমে অ্যাস্টন ভিলার সাথে খেলেছিল, তারপর রিয়াল মাদ্রিদ, আর তারপর ছিল ম্যানচেস্টার সিটি। জন্য লিভারপুল ঠিক সেম শিডিউলে খেলতেছে। তো দেখা যাক তারা কি কত সিজনের মধ্যে এই জন্য অ্যাস্টনের সাথে 2-0 জিতেছে, আমাদের সাথে কি তারা জিততে পারবে? দেখা যাক কি হয়। এরপরে আসি আর্দা গুলারকে হাফ টাইমে রিপ্লেস করা হয়েছিল, কারণ সে পায়ে গোড়াতে চোট পেয়েছিল। আমিও একটু কনসার্ন ছিলাম যে আর্দা ক্যাফলিন ইনজুরিতে পড়ে গেল কিনা, কিন্তু না, তেমন কিছু হয়নি। সে আজকে সকালবেলা সে ভ্যালদিভাসের টিমের সাথে ভালোভাবে ট্রেনিং সম্পন্ন করেছে। আর সেটা আসলে খুব একটা ভালো দিক, কারণ আর ভালভার্দে আর বেমবেলের যে কম্বিনেশন, পুরো চুম্বেশ্বরের একটা কম্বিনেশন। এই সিজনে আর্দা গুলার 6টা অ্যাসিস্ট করেছে, এটা রিয়াল মাদ্রিদের হয়ে, আর 6টা এমবাপ্পেকে। ক্যান ইউ ইমাজিন দিস ডুও, হুইচ এক্সপ্রেস দিস ডুও ইজ প্লেইং? দে আর জাস্ট অ্যামেজিং। দেয়ার কানেকশন বিটুইন দেম ইজ অ্যাবসলিউটলি টপ নচ। আপনি যেখান থেকে ধরে করেন এমবাপ্পেকে রাইট উইং থেকে বল সাপ্লাই করা, মিড থেকে বল সাপ্লাই করা, কিংবা লেফট কর্নার থেকে বল সাপ্লাই করা, সবখানে আর্দা গুলার এমবাপ্পেকে খুঁজে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করা, খুঁজে নেয়ও। আর্দা গুলার যে 5টা থেকে এমবাপ্পে গোল করছে, একদম টপ নচ একটা পাস, একদম রাইট হাইট, রাইট পেস, আর সাথে এমবাপ্পের দারুণ একটা ভলি। যদিও উইক ফুটে বডিটা ছিল, কিন্তু সাথে বডিটা ছিল একদম দুর্দান্ত এবং পারফেক্ট পজিশনে। সেখানে গোলকিপারের কোনো চান্সই ছিল না। এরপরে আসি বেলিংহাম, দ্য বেস্ট মিডফিল্ডার ইজ ব্যাক। এই সিজনে সে 3টা ম্যাচ বাইরে থাকার পরে
কতগুলো ম্যাচ মিস করার পরে যখন সে আসলো, প্রথম 2-3টা ম্যাচ আসলে তার খুব একটা বাফার পিরিয়ড গেছে, যে ঠিক মতো সে খেলতে পারছিল না, সে অ্যাটাকিং ভালো মতো যাইতে পারছিল না, খুব ল্যাগই ছিল। কিন্তু তারপর থেকে বেলিংহামের যে পারফরমেন্স গুলো সেগুলো আসলে দেখার মতো। আপনি সেটা জুভেন্টাস ম্যাচ ধরেন, বার্সেলোনা ধরেন, আর হালের ভ্যালেন্সিয়া ধরে, 3টা ম্যাচে ও ছিল একদম অসাধারণ। আর জুভেন্টাস ম্যাচের কথাই বলতে, সেই ম্যাচ থেকে তার শুরু হয়েছিল। আর আপনি বলতে পারেন সবগুলো, আর বার্সেলোনা আর জুভেন্টাস দুটোতে সে ট্যাপ ইন গোল করেছে। আর কালকেরটা আপনি কি বলবেন? আউটসাইড বক্স ব্যাঙ্গার, জুড বেলিংহাম স্পেশাল। এই গোলটা না যত বেশি বলবো ততই কম হয়ে যাবে, এত সুন্দর একটা গোল ছিল। প্রতিটা ম্যাচে বেলিংহাম যেভাবে ইনভলভ হচ্ছে, প্রতিটা গোলের ক্ষেত্রে, প্রতিটা প্রতিটা মুভ ইন ফ্রন্টের ক্ষেত্রে, এটা আসলে দেখার বিষয়। কালকে যে এমবাপ্পের গোলটা হলো, যেটা আর্ধ অ্যাসিস্ট করেছিল, সেখানে বেলিংহামের যে প্রি অ্যাসিস্টটা ছিল, সেটা ছিল সত্যি অসাধারণ একটা অ্যাসিস্ট। অনেক সময় আমরা ভুলে যাই যে একটা গোলের পিছনে হয়তো শুধু অ্যাসিস্টে থাকে, কিন্তু তার পিছনে যে কত একটা অবদান থাকে প্রি অ্যাসিস্ট, কিংবা যে বলটা অ্যাসিস্ট থাকে, যে বলটা প্রোভাইড হয় সেটার উপর, সেটা কালকে বেলিংহামের ওই গোলটা দেখলে টের পাওয়া যায়। অসাধারণ ডেলিভারি টু ইন বিটুইন দ্য ডিফেন্স লাইন, আর অসাধারণ ডেলিভারি ছিল, সেখান থেকে আর্ধা করে বলটা পিক করে, আর সেখান থেকে দারুণ একটা পাসে গোল করেন এমবাপ্পে। সত্যি বলতে এই বেলিংহামকে দরকার। আর জাভি আলোনসো বলেছে যে বেলিংহামকে অবশ্যই একটা ফ্রি রোল দিয়েছে, যেমনটা আমি বলেছিলাম। কারণ বেলিংহাম আপনি যে পজিশনে দেখাক ফরমেশনে, সে আপ ফ্রন্ট বা নাম্বার 8 বা নাম্বার 10, দিন শেষে বেলিংহাম সে ফ্রি পজিশনে খেলে। ফলস 9 হয়ে যায়, একসময় নাম্বার 10 হয়ে যায়, একসময় রাইট উইং হয়ে যায়। সো বেলিংহাম ইজ এ ভার্সেটাইল প্লেয়ার অ্যান্ড উই নিড হিম টু বি অ্যাট হিজ ভেরি বেস্ট। কারণ এই বেলিংহাম যদি ফিট থাকে, সেটার থেকে বড় ব্যাপার আর কিছুই নেই। কারণ সে গত 18টা মাস ইনজুরি নিয়ে খেলেছে কাঁধে, আর এখন সে ফুল ফর্মে ব্যাক করেছে, আর ব্যাক করে দেখেছে আসলে বেলিংহাম কি জিনিস। তবে গতকালকে আমাদের ম্যাচের সবচেয়ে লুজ পয়েন্ট ছিল আমাদের রাইট উইংটা। এখন রাইট উইংটা ছিল একদম মরা প্রকৃতির, না কোনো আসছিল ক্রিয়েটিভনেস, না আসছিল দু একটা কিছু শট ছিল মস্তান্তনার। তবে দ্যাট ইজ নট এনাফ। আমাদের খুবই ধৈর্যশীল থাকতে হবে মস্তান্তনের বিষয়ে। কারণ সে মাত্র 2-3 মাস হলো ক্লাবে এসেছে, অ্যাডাপ্ট করছে এখনো। তবে একটা জিনিস ভালো যে ওর ইনটেন্ট, যে কনফিডেন্স নিয়ে ও খেলে, সেটা খুবই ভালো। হয়তো এখন ওর থেকে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু সামনের দিনগুলোতে আমরা অবশ্যই ওর থেকে ভালো একটা রেজাল্ট পাবো। আর সে বিষয়ে একদম আমি শিওর, উই ক্যান রাইট ইট ডাউন, যায় মাসান্তন থেকে অবশ্যই আমরা ভালো ভালো পারফরমেন্স পাবো, যেন লিখে রাখতে পারবেন। তবে অ্যানফিল্ডে আমার মনে হয় না মাসান্তন ইজ রেডি ফর অ্যানফিল্ড। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক হি উইল নট স্টার্ট ইন অ্যানফিল্ড। বাট কালকে অবশ্যই বলতে হবে এনরিকের কথা, যে 11টা মিনিট সময় পেয়েছে, দুর্দান্ত সময় গেছে। ওই ওই সময়ের ভিতর 3টা ডুয়েল জেতা, তো 2টা ড্রিবলিং কমপ্লিট করেছে, একটা ফাউল রান করেছিল, দারুণ খেলেছে। ম্যাচের পর যখন সাবের জিজ্ঞেস করা হয় যে এনরিকের বিষয়ে আপনার খারাপ লাগছে কিনা, তখন সাবের বলে অবশ্যই খারাপ লাগে যখন একটা প্লেয়ারকে বসিয়ে রাখতে হয়, কিন্তু আমাদের সার্কামস্টান্সেস গুলো দেখতে হবে যে আর কখন একটা প্লেয়ারকে আনতে পারি। তো সেক্ষেত্রে এনরিকের এখনো ফিট করছে না। So আর শোনা যাচ্ছে এনরিক জানুয়ারি মাসে অলিম্পিক লিওন্সে লোনে যেতে পারে। তো দেখা যাক সেটা আসলে হয় কিনা সেই মুভটা। তবে এমনি যদি লোনে যায়, তবে অবশ্যই ইউরোপে কোনো বড় ক্লাবে যাবে, স্পেশালি অলিম্পিক লিওনে যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। আমি যতদূর রিপোর্ট পেয়েছি সেই হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে যারা, অলিম্পিক লিওন্স আছে, জুভেন্টাস আছে, আর অনেক কিছু অনেকগুলো ক্লাব ওকে মনিটরিং করছে। তো এখানে দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব অতিথি হতে পারে। অবশ্যই এটা একটা লোন মুভ হবে, পার্মানেন্ট মুভ না। এরপরে আসে ভিনি আর এমবাপ্পের কালকে ম্যাচটা নিয়ে। কালকে ম্যাচে এমবাপ্পে দারুণ স্টার্ট করেছে। প্রথমে পেলেটাও যে পেনাল্টিটা অন করে, ও যদি তাদের একটা হার, আমার কাছে মনে হয় একটু হার্শ ছিল, কিন্তু যদি আপনি রুল দেখেন তাহলে কিন্তু ওটা অবশ্যই পেনাল্টি ছিল। বিট হার্শ, কিন্তু পেনাল্টি। সেখান থেকে এমবাপ্পে পেনাল্টিকে বাড়ি করে, আর সেটা খুবই ভালো একটা পেনাল্টি ছিল। যদি গত ম্যাচে বার্সেলোনার সাথে মিস করেছিল, কিন্তু এই ম্যাচে সে দারুণ একটা কামব্যাক করলো, আর এরপরে সাড়ে আটটা গোল করে। আবার যখন মাদ্রিদ পেনাল্টি পায়, আলভারো গ্যারাস পেনাল্টি উইন করে, ওখানে এমবাপ্পে কিন্তু 2 গোলে ছিল, সেই ছেলে ওই পেনাল্টিটা নিয়ে হ্যাটট্রিক করতে পারতো। তো তখন ভিনি তার কাছে বলটা চেয়ে বসে যে আমি পেনাল্টিটা নিতে চাই। সেখানে এমবাপ্পে জাস্ট কিছুই বলার, শুধু হেসে উত্তর দেয়, সে তাকে নিতে দেয়। তো সেখানে কি করে, ভিনি মিস করে। গত ম্যাচে এমবাপ্পে মিস করেছিল, কিন্তু কিন্তু যেহেতু এটা ভিনি, সেক্ষেত্রে এই মিস পেনাল্টিটাকে বেশি হাইলাইট করা হচ্ছে, কারণ এটা ভিনিসিয়াস জুনিয়র। তবে এই পেনাল্টি নিয়ে জাভি আলোনসোকে জিজ্ঞেস করা হয় যে ম্যাচের সময় পেনাল্টি যখন নিচ্ছে, একটা প্লেয়ারকে দেওয়ার কথা, একজন প্লেয়ার নিয়ে গেছে, যদি আলোচনা করি, সেটাকে আপনি কি হিসেবে দেখেন? জাভি আলোনসোর উত্তর এখানে সোজাসাপটা ছিল যে পেনাল্টি যেই দিক, আমার ভালো লাগে যদি তারা স্কোর করতে হয় পেনাল্টিটা। যে পেনাল্টি মিস হয়েছে পরপর 2 ম্যাচে 2টা, সেটা নিয়ে জাভি আলোনসো মোটেও হ্যাপি না। তবে এক্ষেত্রে আর একটা জিনিসও কমে রাখতে হয়, অনেকগুলো মিডিয়া স্পেকুলেশন হচ্ছিল যে মাদ্রিদের ড্রেসিং রুমের অবস্থা ভালো না, এখানে অনেক ইগো ক্লাস চলতেছে, অমুক তমুক।
হ্যান-ত্যান চলতেছিল। কিন্তু এক্ষেত্রে একটা কিন্তু এই পেনাল্টি বাদ দেওয়ার মাধ্যমে যে দলের যে কম্বিনেশনটা ভালো, দলের যে ফ্যামিলি এনভায়রনমেন্টটা বিরাজ করে সেটা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। এসব হলুদ সাংবাদিকরা হলুদ মিডিয়ার মুখে যেমন একদম তালা মেরে দিল ভিনিসিয়াস আর এমবাপ্পে। আর এই টিমের ২ টা প্রাণ ভোমরা হলো ভিনিসিয়াস, এমবাপ্পে। আপনি হয়তো বলতে পারেন যে এমবাপ্পে অনেকগুলো স্কোর করছে, কিন্তু ভিনিসিয়াস যেভাবে খেলছে এই সিজনে তার আগের রিদমে এখন পুরো ব্যাক করতে পারে নাই। তবে যদি সে যেভাবে খেলছে সেভাবে খেলতে সে কিন্তু অবশ্যই আগের রিদমে অবশ্যই ব্যাক করবে। তো জাভি আলোনসোর ক্লিয়ার ইন্ডিকেট করছেন যাকে পেনাল্টি নেওয়ার কথা সেটা হলো সুজন অর ইজ এমবাপ্পে অ্যান্ড হি শুড টেক দ্য পেনাল্টি। তারপর সে পেনাল্টি মিসটা নিয়ে এটা পেনাল্টি নেওয়ার কথা ছিল এমবাপ্পের, কিন্তু ভিনি সেটা নিজে এমবাপ্পের কাছে কথা বলে নিজে পেনাল্টিটা নেয়। কিন্তু পেনাল্টিটা ছিল খুবই বাজে, একদমই বাজে পেনাল্টি। ওইটা কোনো পেনাল্টির ধরনের ভিতরেই পড়ে না। আপনি যদি পেনাল্টি দেখে থাকেন, না ছিল হাইট, না ছিল গতি, আর না ছিল ডিরেকশন। যেকোনো গোলকিপারই এই পেনাল্টিকে ঠেকিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তার। তো এই ধরনের পেনাল্টি এই ধরনের লেভেলে নেওয়া কোনোভাবেই পসিবল না বা কোনোভাবেই গ্রাহ্য না। সেটা দেখে হচ্ছে সাবের হচ্ছে আপসেট, এবং গত ম্যাচেও সেম এমবাপ্পের কেসটা এরকম ছিল। গোলকিপারের খুব বডির খুব কাছে, না ছিল ডিরেকশন, না ছিল মুভমেন্ট বা না ছিল সেরকমভাবে গতি। এটা খুবই ইজি হয়ে যায় গোলকিপারের জন্য। যদি পেনাল্টি আপনি কখনোই শিওর নিয়ে বলতে পারবেন না যে আপনি গোল করবেন। তবে কিছু ক্ষেত্রে একটা মিস করার একটা সিস্টেম থাকে। কিন্তু এই ধরনের মিস কোনোভাবেই মানা যায় না। সো অল ওভার আলভারো ক্যারাটাস যেভাবে ভিনির সাথে বারবার ওভারল্যাপ করছিল লেফট উইং দিয়ে, যেভাবে ও লেফট উইংটাকে সামলাচ্ছে। বার্সেলোনা মেসি ইয়ামাল ছিল ওর পকেটে। ওর বলতে হচ্ছে ভ্যালেন্সিয়া প্লেয়ারদেরও পাসই করতে দেয় না। ইভেন লাস্ট ৫ ম্যাচে এদার মিলিতাকে কোনো প্লেয়ার ড্রিবলিং পাস করতে পারেনি। সো এসব স্টার্ট থেকে টের পাওয়া যায় আমাদের ডিফেন্স এবার কতটা সলিড হচ্ছে। কারণ গত সিজনটা পুরোটা আমরা খেলেছি ভাঙাচোরা ডিফেন্স নিয়ে। সাথে সেদিক থেকে দেখলে এই সিজনে আমরা খুবই ভালো অবস্থানে আছি। যদিও আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, কিন্তু তা বাদেও এই সিজনে আমরা অনেক ভালো আছি। আর ম্যাচের শেষটা হয় পুরো দারুণ একটা আলভারো ক্যারেরাস পাইল ড্রাইভার গোল দিয়ে। তো গোলটা ছিল একদম স্ট্রেট অ্যাজ এ অ্যারো। হোয়াট এ শট অ্যান্ড হোয়াট এ হিট অ্যান্ড হোয়াট এ গোল। আমরা অনেকেই বলছি আলবার্টা সিজনে খুব ভালো খেলছে, প্রতি ম্যাচে ভালো পারফরম্যান্স করছে। তো সে তো পারভেজ খানকে রাগিয়ে দিয়েছে তার গোলটা দিয়ে। অসাধারণ গোল। আর ডিফেন্ডারদের মধ্যে কিন্তু সেরা পারফরম্যান্স ছিল আলভারো ক্যারেরাসের। সো অসাধারণ খেলেছে। তার বল নিয়ে সামনে মুভমেন্ট করাকে বলেন, ভিনির সাথে ওভারল্যাপিং বলেন, ক্রসিং বলেন বা গোলের দিকে শট বলেন, কোনো দিক থেকে আলভারো ক্যারেরাস কোনোভাবে পিছিয়ে না। সে দারুণ খেলছে। আর ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এটাই মাদ্রিদের জন্য বড় একটা প্রাপ্তি। আর আমরা আরুল ক্যারাসের বিষয়ে একটা মানে ওই হিট দ্য জ্যাকপট, আই ক্যান সে দ্যাট। এই জন্য আমরা ৩ টা সাইনিং করিয়েছি, ৩-৪ টা সাইনিং করেছে। ইচ অফ এভরিওয়ান ইজ এ জ্যাকপট। সাম অফ দেম আর ইয়েট টু বি শাইন, বাট উই হিট দ্য জ্যাকপট উইথ দোজ 3 or 2. This Xavi also posed that it is looking very promising. কারণ যত ছিলাম আমরা যেখানে ছিলাম আর এই সময় যেখানে আছি সত্যিই অসাধারণ। আর আমরা গত ৬৪ বছর এই ১ম বার কোনো ম্যানেজার আসলো মাদ্রিদের টিমে যে ১ম ১৪ ম্যাচে ১৩ টাই জিতেছে, ১ টা হেরেছে। এরকম রেকর্ড গত ৬৪ বছরে হয়নি। তো সেখান থেকে বুঝতেছি জাভি আলোনসো কতটা এফেক্ট করছে এই টিমে। কারণ গত সিজনে যেভাবে আমরা খেলেছিলাম, আমি বরাবরই আমার বন্ধুদের বলতাম যে এই টিম নিয়ে এরকম ছোট টিমের মতো খেলা কোনোদিনই মানায় না। কারণ রিয়াল মাদ্রিদ খেলবে রিয়াল মাদ্রিদের মতো। একটু অ্যাটাকিং ইনটেন্ট থাকবে, অ্যাগ্রেশন থাকবে, গোলের প্রতি শট থাকবে। গত সিজনে আমরা কেমন খেলতাম? এরকম কোনো ছোট টিম আমাদের সাথে বাস পার করে খেলে, আমরা ঠিক সেই পজিশন নিয়ে খেলতাম আমরা। আমাদের সেকেন্ড হাফে ম্যাচ বার করতে হতো, ম্যাচের লাস্ট ৫-১০ মিনিট আমাদের ম্যাচ বার করতে হতো। আর আমরা নিজেদের হাফে বল পাস স্কোরিং করতাম। না ছিল কোনো প্রেসিং, না ছিল মিডফিল্ডে ব্যালেন্স, না ছিল ডিফেন্স লাইন আপ। সত্যি একেবারে যাচ্ছেতাই অবস্থা ছিল। আর সেখান থেকে বর্তমানে যে অবস্থায় আছি আমরা, অবশ্যই আমাদের কিছু রিইনফোর্সমেন্ট দরকার হয়েছে। তারপরে যে একটা সিস্টেম থাকে, একটা প্লেইং স্টাইল থাকে যে, আর যেখানে নিজেদের আইডেন্টিটি তৈরি করতে হয় সেটা মাদ্রিদ ঠিক ভালোভাবেই করছে। আর এই কাজটা করার প্রশংসার দাবিদার একমাত্র সাবি আলোনসো। সাবি আলোনসো তার আইডিয়াকে দিন ইনপুট করছে, সেটা আসলে অসাধারণ। কিছু রিপোর্ট বেরিয়েছিল যে সাবি আলোনসো আসার সাথে তার যে ট্রেনিং এ যে সাবি আলোনসো বেশি ইনভলভ হয়, যেখানে আগালো আঞ্চলিক ট্রেনিং এ ইনভলভ হইতো না, তো সেই বিষয়টা প্লেয়াররা খুশি না। তবে আমি এই বিষয়টা নিয়ে খুবই খুশি যে যে জন্য ডিসিপ্লিন থাকবে সেই টিমই শেষ পর্যন্ত এগিয়ে যাবে। আপনি বার্সেলোনার বিষয়ে লাস্ট বার ধরতে পারেন যে তারা খুবই ভালো খেলেছে। কেন খেলেছে তারা? কারণ ফিলিকের একটা ডিসিপ্লিন সিস্টেম আছে। সেটাই তারা ফলো করছে। এজন্য হয়তো আপনি বলতে পারেন যে বার্সেলোনা হয়তো আবার ফিরে আসবে। তবে আমাদের বার্সেলোনা নিয়ে আমাদের মাথা ঘামাতে চলবে না। আমাদের ঘামাতে হবে ইউরোপ নিয়ে। সামনে আমাদের লিভারপুল ম্যাচ। লিভারপুল ম্যাচটা আসলে খুব টাফ হতে চলেছে। কারণ লাস্ট ফিক্সার আমরা হেরেছি লিভারপুলের কাছে। তো এবার আমাদের অবশ্যই জয় নিয়ে ফিরতে হবে। আর আমাদের প্লেয়াররা এবার লিভারপুল ম্যাচের আগে অ্যানফিল্ডে কোনো ট্রেনিং করবে না। কারণ সাবেই আলোনসো এই ডিসিশনটা নিয়েছে। কারণ সে বলেছে প্রেস কনফারেন্সে, "আমি চাই না যে আমার প্লেয়ারদের অনুশীলনের সময় ২০০ ক্যামেরা তাদের উপর ফোকাস থাকুক।" তো সেটা অবশ্যই একটা ভালো দিক। আর এই জিনিসটা ১ম এ ইমপ্লিমেন্ট করে জোসে মরিনিয়ো।
তার আমলে। আর সেটা আর এইবার ইমপ্লিমেন্ট করলো জাভি আলোনসো। তো সেটা থেকে বোঝা যাচ্ছে জাভি আলোনসো কতটা দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে এখন চলছে। আর লিভারপুল গত লাস্ট ৮ ম্যাচে ৬টায় হেরেছে। কোনো ড্র নেই, কিছু নেই। লাস্ট ৬ ম্যাচে ৮ ম্যাচে ৬টা হেরেছে, ২টা জয়। একটা ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। সেটা অ্যাওয়ে ম্যাচে তারা ৫-১ গোলে জয় ছিল। আর লাস্ট তারা জিতেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। যেখানে ১ম গোলটা এসেছিল এমি মার্টিনেজের একদম গিফট থেকে মোহাম্মদ সালাহ গোল করে। সেকেন্ড গোল যেটা ছিল গ্রানবার্চের, সেটা ছিল একদম অসাধারণ একটা গোল। ওদের কিছু প্লেয়ার নিয়ে ওদের অবশ্যই আমাদের মাথা ঘামাতে হবে। সেটা হলো গিয়ে প্রথমত ম্যাকঅ্যালিস্টার, গ্রানবার্চ, মোহাম্মদ সালাহ অ্যান্ড সবোসলাই। এই ৩-৪টা প্লেয়ার যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ওদের গেম পুরো স্টপ। ওদের আর কেউ নেই যে বলগুলো পাসিং করবে, কারণ এই ৩-৪টা প্লেয়ার দেখে ওদের মিডটা কন্ট্রোল হয়, ওদের ম্যাচে প্রোগ্রেসিভ পাসগুলো আসে, ব্রেক থ্রু পাসগুলো আসে, প্লেয়াররা ফরওয়ার্ড রান করে বা বল যেগুলো লং বল খেলে সেটা কাজ করে এই প্লেয়ারগুলো থেকে। বিশেষ করে ম্যাকেলিস্টার ডিপ লাইনে খেলবে, গ্রাহানবার্চ খেলবে একদম নাম্বার 10 বা একদম বক্স টু বক্স মিডের ক্ষেত্রে। আর সবচেয়ে অবশ্যই সে একটা ফ্রি রোলে খেলে, নাম্বার 10 পজিশনে খেলে, মাঝে মাঝে বক্স টু বক্স খেলে কিছুটা এগিয়ে থাকে, কিছুটা পিছিয়ে থাকে, অথবা লেফট রাইটে শিফট করে। সেই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অথবা কি মোহাম্মদ সালাহ বলেন, সে তাকে আবার বাদ দিয়ে মোহাম্মদ সালাহকে আটকায় রাখতে হবে, কিন্তু মোহাম্মদ সালাহকে আটকায় রাখার বিষয় না, ওদের মিডটাকে তাদের আটকায় রাখতে হবে। ওদের মিড যদি আমরা বার্সেলোনার মতো এভাবে কন্ট্রোল করে রাখতে পারি কাউন্টার প্রেসিং দিয়ে, তাহলে এই ম্যাচে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না। এই বিষয় নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো আগামীকাল। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভ্যালেন্সিয়া ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, থাকলে আবার কোন বিষয়ে কোন টপিকে ভিডিও চান সেটা জানাতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি টিকটক আর টুইটার থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। এন্ড ইট ইস তবু সাইনিং অফ ফ্রম তবু সজ্জান বিয়ন্ড আলামাদিন নামাজ। থ্যাংক ইউ।